দেখে নেব খেলা সময় শিরোনাম। সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। হোমওয়ার্ক ক্রিকেটে বাঁধ ভাঙা উল্লাস। পাকিস্তান এবং ভারত দুইটা দলের সাথে খেলা হলে আমাদের পুরো আমাদের হার্টবিট লড়ে যায় এবং আমাদের ম্যাচ জিতলে আমাদের ঈদের চেয়েও বেশি আনন্দ লাগে। বলা ভেঙে গেছে চিল্লাইতে চিল্লাইতে। তাসকিন, ও মাই গড, সুপার মুস্তাফিজুর সুপার, এন্ড লাস্ট ওভার থ্রিলিং ওভার রিশাদ ইজ সুপার হিরো, দ্য উইনার অফ দ্য ম্যাচ বাংলাদেশ। ইয়েস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ ভালোটা ভালোভাবে শেষ করতে পেরেছি। Captaincy was good. Salman Aga played really well. And একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে। Amazing play by our team. প্রথম দিনে আমরা খুব ভালো খেলেছিলাম and ফাইনালের মতো আসলে খেলা হয়েছে। টানটান উত্তেজনায় ম্যাচ জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা। তামিম মোস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। আগামীতে নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা এই পারফরমেন্স অব্যাহত রাখবে বলে বিশ্বাস তার। এদিন মাঠে উপস্থিত থেকে দলের জয় উপভোগ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচ শেষে ক্রিকেটারদের সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে দল জয়ের আনন্দের মাঝেও প্রতিপক্ষের ব্যাটার সালমান আঘাকে প্রশংসায় ভাসিয়েছেন সহ সভাপতি ফারুক আহমেদ। আরেক সহ সভাপতি সাখাওয়াত হোসেনের কাছে ম্যাচের সেরা মুহূর্ত ইনজুরি নিয়েও মোস্তাফিজের উইকেট এনে দেয়া। দলের এই নিবেদনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি কর্তারা। মোস্ট নেল বাইটিং একটা ম্যাচ হয়েছে। অ্যামেজিং প্লে বাই আওয়ার টিম, এক্সেলেন্ট। লাস্টের দিকে আসলে ওই এক বলে রান করতে হবে, ওগুলা অ্যামেজিং প্লে অ্যান্ড সো প্রাউড অফ আওয়ার ন্যাশনাল টিম। এই ধরনের ম্যাচই আসলে আমাদের করতে হবে আরও। তো ইনশাল্লাহ সামনে আবার নিউজিল্যান্ড আসছে, উই লুক ফরওয়ার্ড টু সাচ গেমস। Salman Aga played really well. And একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে। But I think captaincy was good. খুব ভালো, বাট অনেক টেনশনে ছিলাম লাস্ট মুহূর্তে যে আজকে সিরিজটা জয় করতে পারবো কিনা। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ ভালোটা ভালোভাবে শেষ করতে পেরেছি। দেশ আমরা যেভাবে মুস্তাফিজের জন্য ঝাঁপিয়ে পড়েছি, মুস্তাফিজও পড়েছে, দেখছেন। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি, ফর দ্য গেম। সো ওয়ান্ডারফুল। আমরা এক নিঃশব্দে বলবো বাংলাদেশ ক্রিকেট টিম দেশের জন্য খেলে এবং তারা তাদের সব কিছু উজাড় করে খেলে। আহত অবস্থায় দেখছেন কিভাবে তারা জিতেছে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। দীর্ঘদিন পর ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ঘোচালো টাইগাররা। আর এমন জয়ে মিরপুর স্টেডিয়ামে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিলেন সমর্থকরা। তানজিদ তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদদের প্রশংসায় ভাসিয়েছেন তারা। বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতছে, এটা আসলে আমরা বুক ফুলে বলতে পারবো, আসলে খুশি। এটা আসলে বলে অনুভব আপনাদেরকে শেষ করা যাচ্ছে না, মনটা এত খুশি। অনেক আনন্দ বাংলাদেশ। তাসকিন, ও মাই গড, সুপার মুস্তাফিজুর সুপার, এন্ড লাস্ট ওভার থ্রিলিং ওভার রিশাদ ইজ সুপার হিরো, দ্য উইনার অফ দ্য ম্যাচ বাংলাদেশ। ইয়েস, খুবই আনন্দ, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই উচ্ছ্বাসিত আমরা, আসলে এরকম একটা জয় ছিলাম আর এরকম একটা কনটেক্সট ম্যাচ হয়েছে যার কারণে আনন্দটা আরো বেশি। তাসকিনের আউটটা, তাসকিন যে ব্রেক থ্রু করলো, হ্যাঁ, এই ব্রেক থ্রুটা ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমরা আসলে আজকে সার্থক, কারণ বাংলাদেশ এরকম ম্যাচ আমাদের অ্যাভেলেবেল উপহার দিতে পারে না। আজকে আমরা এই রাত জেগে এই ম্যাচটা উপহার পেয়েছি। সামনে আমাদের ঈদ, তো ঈদের চেয়ে আসলে এই জয়টা আমাদের বেশি অনুভূতি কাজ করতেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সিরিজের প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ জিতেছিল সেদিনও কথা বলেছিলাম, আপনাকে স্টুডিওতে পেয়েছিলাম। আর সিরিজ জয় করলো, আজও পেলাম। মিরপুর স্টেডিয়ামের চারপাশে দর্শকরা উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন। বাংলাদেশের ক্রিকেটে এটা একসময় খুবই পরিচিত দৃশ্য ছিল, এখন একটু কম দেখা যায়। দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকরা এই সুযোগটা পেয়েছেন। সব মিলে পরিবেশটা কেমন ছিল? আপনি মাঠে কাভার করেছেন খেলাটা। দেখুন, দর্শক কিন্তু সেভাবে আসেনি, বিকজ অফ একটা ঈদের আমেজ রয়েছে এবং সবাই ঘরে ফেরার তারা রয়েছে, তার সঙ্গে মার্কেটে অনেক কিছু ব্যস্ততা এখন বাইরে। তারপরেও কিন্তু যে দর্শকগুলি এসেছিলেন তারা যখন দেখেছেন আজকে সিরিজটা জিতে যাচ্ছে এবং জেতার পরে বাইরে কিন্তু একটা উল্লাস দেখতে পেয়েছি আমরা। সেটা কিন্তু একটা সেই উল্লাস অনেক দিন পরেই কিন্তু আসলে আসা। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে আমরা সিরিজ জিতেছি, এখানে খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে, কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে এই নিউ সময়ে নতুন সরকারের অধীনে জিততে পারা, ইটস অ্যামেজিং। এবং এখানে যারা ছিলেন সবাই উপভোগ করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জয়টা প্রত্যাশিত ছিল এবং সবাই চাচ্ছিল এরকম একটা রেজাল্ট এই মুহূর্তে, বিশেষ করে যখন আপনার পুরনো দিনগুলি গেছে গত কিছুদিন, সেইখান থেকে বেরিয়ে এসে ক্রিকেটে নানা রকমের আলোচনা সমালোচনা ছিল, সেই জায়গা থেকে এই জয় উৎসর্গ পুরো বাংলাদেশের মানুষের জন্য। আসলে আপনার মনে হয়েছে কিনা যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে পারেনি,
ক্রিকেটারদের মাঝে একটা চাপা ক্ষোভের আক্ষেপের জায়গা তো নিশ্চয়ই ছিল। সামনে ওয়ানডে বিশ্বকাপ টু বিশ্বকাপ যদি চিন্তা করেন, বাংলাদেশের এমনিতেই ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফায়ার একটা প্রেশারের ব্যাপারটা আছে। সেই জার্নিটা একরকম বলা যায় পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে, আমরা বারবার বলছিলাম যে প্রস্তুতিটা শুরু হচ্ছে। সেই চিন্তাটা ছিল কিনা যে টি-20 বিশ্বকাপটা খেলতে পারিনি, আমাদের একটা নতুন উদ্যমে খেলতে হবে? ডেফিনেটলি আপনার এই যে ওয়ানডে বিশ্বকাপ খেলা, সরাসরি খেলা, আপনার যদি বাংলাদেশ কোয়ালিফাই করার জন্য আপনার কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতে হয়, তাহলে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করবে না। যেমন আপনার জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা এরকম হোঁচট খায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে যে মানের দল, যে মানের ক্রিকেট এই মুহূর্তে খেলে গত 10-15 বছর ধরে, তাতে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করা খুব জরুরি। এবং বাংলাদেশের এই বছর যে পরিমাণে ওয়ানডে সিরিজ রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিরিজে যে ক্রিকেটটা তারা প্রদর্শন করলো, যেই রকম কন্ডিশনে খেললো, এই কন্ডিশন যদি ধরে রাখে এবং তারা এখানে প্র্যাকটিসও করে, ডোমেস্টিক ক্রিকেটও যদি হয়, সামনে তারা যদি একই ধরনের কন্ডিশনে বানিয়ে খেলে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ খুব দ্রুতই 8ম স্থানে উঠে যাবে র্যাঙ্কিংয়ে। আজকে 9 নম্বরে অলরেডি উঠে গিয়েছে 79 পয়েন্ট নিয়ে। তো ওয়েস্ট ইন্ডিজ পেছনে চলে গিয়েছে, সামনে আরও 2-1টা দলকে পেছনে ফেলে 7 নম্বরে যে ঋত গৌরব, আপনার 6-7-এ আমরা কিন্তু বিলংস করেছিলাম অনেকদিন, সেই জায়গা থেকে আবার কিন্তু সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব। এবং আপনি যেটা বললেন যে বিশ্বকাপ টু বিশ্বকাপ, একটা বিশ্বকাপ খেলতে না পারার যে কষ্ট, আগেও বলেছিলাম আমি, এই ক্ষত কখনো মোছান নয়, এই ক্ষত কখনো, যে ক্ষত তারা দিয়েছে আসিফ নজরুলরা, তারা সারা জীবন এইটার জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। আবার যদি এখানে চিন্তা করেন যে এই বিশ্বকাপ নতুন উদ্যমে শুরু করা, যা শেষ হয়ে যায়, সেখান থেকে সেই দিকে যদি তাকিয়ে থাকেন আপনি, সেখানে কিন্তু সাকসেস হবেন না, আপনাকে যেতে হবে সামনে। সেই যাওয়াটা বাংলাদেশ ক্রিকেট দল শুরু করে দিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিরিজের ছন্দটা যদি নিউজিল্যান্ডের বিপক্ষেও আপনি দেখাতে পারেন, তাহলে ওখানে তাদেরকে হোয়াইট ওয়াশ করাও সম্ভব। যদিও নিউজিল্যান্ডের মেইন দল, মানে সব ক্রিকেটার যারা আইপিএলের কারণে আসতে পারবে না, কিন্তু যারা আসবে নিউজিল্যান্ড কিন্তু জানিয়ে ভালো ক্রিকেট খেলে। সেই জায়গায় বাংলাদেশ একটা ছন্দে চলে এসেছে, এটা নিয়ে ক্যারি করতে পারবে ওখানে। টিম জেলিংটা কেমন দেখলেন? অনেকদিন পর ওয়ানডে টিমটাকে, মানে মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছিল, আমরা দেখছিলাম কেন সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসান না থাকলে 2জন প্লেয়ারের ঘাটতি ফিল আপ হয় না। আবার দেখা যাচ্ছে সিনিয়ররা নেই, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, অনেকের কথা আসছে। মিরাজের কাঁধে দায়িত্ব, মিরাজ নেতৃত্ব নিয়ে অনেক কথা আছে, তার সমালোচনা হচ্ছিল। সব মিলিয়ে টিম জেলিংটা কেমন দেখলেন? আমরা 3টা ওয়ানডেতেই একই স্কোয়াড খেলাতে দেখলাম বাংলাদেশ দলকে। এখানে কি পরিবর্তন আনা যেত কিনা? বিশ্বকাপ এর কথা মাথায় রেখে আরও যেমন সৌম্য ছিলেন, শরীফুল ছিলেন, তাদেরকে একটা ম্যাচ অন্তত দেওয়া যেত কিনা? নাকি আপনার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, বাংলাদেশ চেয়েছে মানে আনচেঞ্জড 11টাই খেলাতে? এটা এক জায়গায় আমি মনে করি যে তারা ভুল করেছে, অথবা তারা স্বৈরাচারী করেছে, স্বৈরাচারী অ্যাটিটিউড যেটা শো করে সেটা। কারণ হচ্ছে সাইফ যখন ফেল করছে, সাইফকে আপনি বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন 3 ম্যাচেই, সেটা সৌম্যর প্রতি আবার অবিচার করা হচ্ছে। সৌম্য কবি তার খেলাটা চেঞ্জ করে ফেলেছে এবং তিনি এখন ভালো ক্রিকেট খেলেন। ডোমেস্টিকের লো উইকেটেও তিনি কিন্তু সুন্দর ক্রিকেট খেলছেন। এবং লাস্ট আমরা ওয়ানডে সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখেছি, সেখানে লাস্ট ম্যাচেও তিনি কিন্তু 92 বা 94 করেছিলেন। তো এইরকম একটা ইনিংস খেলা একজন ব্যাটারকে আপনি হঠাৎ করে বসিয়ে দিলেন এবং তাকে শেষ ম্যাচে সাইফ যখন টানা 2 ম্যাচে ব্যর্থ হলো, তারপরে আপনি সুযোগ দিলেন না। তার মানে হচ্ছে যে আপনি কারো প্রতি সুবিচার করতে গিয়ে আরেকজনের প্রতি অবিচার করছেন। এটাও যেমন অন্যায়, তেমনি বাংলাদেশ দল যেহেতু সামনে আরও অনেক সিরিজ খেলবে, সেই সুযোগগুলোও রয়েছে শরীফুল বা অন্যদের দেখে নেওয়ার। এই মুহূর্তে নাহিদ রানা এবং যদি তাসকিনের কথা বলেন, তারা ভালো ছন্দে রয়েছে। একইভাবে মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার, তাকে খেলাতেই হবে। আপনি সেই জায়গা থেকে বোলিং ইউনিটটা ঠিকই ছিল, শুধু আপনার স্পিনের জায়গায় যদি চিন্তা করেন, মেহেদী হাসান মিরাজ, এখানে রিশাদকে যদি কোনোভাবে প্রয়োজন হতো, রিশাদকে ড্রপ দিয়ে বাহাতি আপনার তানভীর ইসলামকে খেলাতে পারতেন। সেইটা ঠিক আছে, তবু জিতে গেছেন, এখন 7 খুন মাপ। পরবর্তীতে সিরিজগুলোতে যেন এই যে আপনার ব্যাকআপ কখনোই যেন শর্ট না পড়ে, যে আপনার কেউ ইনজুর্ড হয়ে গেল কিংবা কেউ ফর্মে নেই, তাকেও খেলাতে হচ্ছে, যেন এই জায়গাগুলো কাভার করার জন্য 2, 4, 5 জন প্লেয়ার অলওয়েজ ব্যাকআপে থাকে এবং তাদেরকে যেন নিয়মিত বিরতিতে দিয়ে আপনার রোটেশন পদ্ধতিতে খেলানো হয়। তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, ম্যাচ সেরা হয়েছেন, সিরিজ সেরা হয়েছেন, তাকে নিয়ে সব জায়গায় এখন আলোচনা, প্রশংসা চলছে। তানজিদ তামিমের ইনিংসটাকে যদি একটু বিশ্লেষণ করেন, ম্যাচের ইনিংস লেগেছে কিনা? দেখুন, তিনি কিন্তু একটা ভালো ব্যাটার বেসিক্যালি। তার যেটা রয়েছে, প্রথম দিকে তিনি কিন্তু সফল হননি। 7 ম্যাচে তিনি সর্বোচ্চ 16 রান করেছিলেন এক
ইনিংসগুলোতে। তো সে তারপরে গিয়ে তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এর পরবর্তীতে যদি চিন্তা করেন তামিম যে আস্তে আস্তে ইমপ্রুভ করছেন, কিন্তু তার উপরে টিম ম্যানেজমেন্ট যে পরিমাণে আস্থা রেখেছে এবং তামিম ইকবালের মতো এই তামিমকেও কিন্তু আপনার ওপেনিং স্লটেই শুধুমাত্র বরাদ্দ করে যাচ্ছে। তার মানে হচ্ছে তার উপরে যেরকম আস্থা রাখছেন অন্যদের প্রতি সেরকম আস্থা রাখাটা জরুরি। কারো উপর যদি ওই রকম আস্থা না রাখেন তাহলে আপনার জুটি গড়ে উঠবে না। জুটি গড়ে না উঠলে বাংলাদেশ কিন্তু স্টেবল হবে না। একইভাবে যদি আবার চিন্তা করেন তিনি যেটা বললেন যে আজকে তিনি অসাধারণ একটা ম্যাচুর ইনিংস খেলেছেন কিনা, ডেফিনেটলি তিনি ম্যাচুর ইনিংস খেলেছেন। আমি একটা জায়গা একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন ম্যাচ জিতলে 7 খুন মাফ, তবুও আমি একটা জায়গা একটু মানে বলতে চাই, আন্ডারলাইন করতে চাই। সেটা হচ্ছে তানজিদ তামিম যখন শুরুর দিকে মানে আজকের ইনিংসটার অনেকটা সময় তার স্ট্রাইক রেট আসলে 100-র উপরে ছিল। আমরা দেখছিলাম প্রায় 60 বলে 70, 72, 75 রানের মতো ছিল। তারপরের দিকে আমরা শেষ দিকে গিয়ে দেখলাম 107 বলে 107। শেষের দিকে একটু স্লো খেলেছেন কিনা, তিনি আর একটু যদি ফাস্ট খেলতেন সেটা রানটা আরও 300 প্লাস হয়ে যেত, 320-30 হওয়ারও সুযোগ ছিল কিনা। তানজিদ তামিম যখন খেলে দিয়েছেন, আপনাকে সেঞ্চুরি ইনিংস খেলে দিয়েছেন, তার আর কাজ নেই। বাকি যারা আছেন তাদের তখন স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিয়ে এটাকে রান 300 প্লাস করার দায়িত্ব ছিল লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় কিংবা নাজমুল হোসেন শান্ত তাদের ওপর। কিন্তু আসলে তাদের ওই 320 বা 30টাকে আসলে টার্গেট করা উচিত ছিল। এবং তাদের আপনি যখন এরকম টার্গেট করবেন, এরকম রান অ্যাচিভ করবেন, তখনই আপনার কনফিডেন্স থাকবে যে কোনো বড় ইনিংস আমি দাঁড় করাতে পারবো যে কোনো কন্ডিশনে, এবং সেই বড় ইনিংসকে চেঞ্জ করার মতো মানসিকতা আপনার তৈরি হতে হবে। একইভাবে যেটা বললেন যে ওই জায়গাটা আবার আসছে আমি, তিনি যে সেঞ্চুরিটা করেছেন ডেফিনেটলি ম্যাচুর সেঞ্চুরি, কারণ তিনি প্রথম 10 ওভার দেখে উইকেট বোঝার চেষ্টা করেছেন, যে কারণে তিনি একটু বলেছেন। তো এটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট ছিল এবং সেটার সাফল্য সেই জায়গা থেকে তিনি ক্যারি করতে পেরেছেন বলে কিন্তু সফল হয়েছে এবং তার কারণেই দল সফল হয়েছে। কিন্তু আরেকজন মানুষকে আমি খুবই কৃতিত্ব দেব আজকে বোলিংয়ে, তাসকিন আহমেদ প্রথম আপনার 3 ওভারে 2টো উইকেট নিয়েছে, আবার পরবর্তীতে এসে 2টো উইকেট নিয়েছে। যদি সালমান আগার ওই সময় আউট না করতো তাহলে বাংলাদেশ আজকে ম্যাচ উইনিং মুডে থাকতো না, আজকে থাকতো পাকিস্তান এখানে সেলিব্রেট করতো, বাংলাদেশ এখানে কোমরা মুখে ঘরে ফিরতো এবং আমরা সবাই মানে বিরক্ত হয়ে এখানে কথা বলতাম কিংবা লিখতাম। পেস ইউনিটটার কথাই মানে পুরো থ্রু আউট দ্য সিরিজ কেমন দেখলেন? নাহিদ রানা এক্সেপশনাল বোলিং করেছেন, যে একটু খরুচে ছিলেন, কিন্তু আমরা দেখেছি যৌথভাবে সিরিজ সেরা তিনিও হয়েছেন। নাহিদ রানা, একই সঙ্গে মুস্তাফিজ এবং তাসকিনের কথা তো বললেনই। আমাদের পেস ইউনিটটা কেমন করলো ওভারঅল টুর্নামেন্টে? পেস ইউনিটের মধ্যে যেহেতু আপনার ভেরিয়েশন আছে, আপনার হাতে প্লেয়ার রয়েছে, বোলার রয়েছে যথেষ্ট, আর তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন যারা খেলেছেন এই সিরিজে 3 জনই কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় এবং ভালো দিয়েছেন। যদিও আনফর্চুনেটলি প্রথম 2টো ম্যাচে তারা কিন্তু পাওয়ার প্লেতে ব্রেক থ্রো দিতে পারেন। শুধুমাত্র নাহিদ রানা 9ম ওভারে এসে ফার্স্ট ম্যাচে একটা ব্রেক থ্রো দিয়েছিলেন, যে কারণে পরপর 5টা উইকেট নেওয়ার কারণে সেই ম্যাচটা আমরা খুব কনভিনসিংলি জিততে পেরেছিলাম এবং এত ভালো ক্রিকেট খেলা হয়েছিল ওই ম্যাচে, যে কারণে পাকিস্তান বুঝতেও পারেনি। কিন্তু আপনি যে প্রথম পাওয়ার প্লের যে 10 ওভারের মধ্যে আপনি 6 ওভার 5 ওভারের মধ্যে মিনিমাম 1-2টা ব্রেক থ্রু লাগবেই। আপনি যেটা পারেননি বল এই জায়গায় কাজ করার জায়গা রয়েছে। শন টেইট নিঃসন্দেহে এবং হেড কোচ জানিয়ে রয়েছেন তিনি অবশ্যই এই জায়গাটা দেখবেন এবং এই বোলারদের কীভাবে পাওয়ার প্লেটাকে আরও বেশি ইউটিলাইজ করতে পারে সেটা অবশ্যই করবে। আপনি আরেকটা বললেন যে পেস বোলিংয়ে এখানে নাহিদ রানার উত্থানটাকে আমি খুবই পজিটিভলি দেখি। নাহিদ রানার চেঞ্জ দেখছেন কিনা কোনো জায়গায়? তিনি যেমনটা বলছেন যে উনি পেসের সাথে সাথে এখন এক্সট্রা বাউন্সটাকে বা অন্যান্য কিছু স্কিল উনি আয়ত্ত করার চেষ্টা করছেন, কোনো মানে চেঞ্জ দেখছেন কিনা তাকে? বড় পরিবর্তন দেখিনি, সামান্য একটু আউটসুইং দেখেছি, কিন্তু তার ইনসুইংগুলি ডেভেলপ করতে হবে। তানজিদ সাকিব তিনি যদি ফিট থাকেন তাহলে নাহিদ রানার কিন্তু সুযোগ হতো না। এটাও কিন্তু একটা অপরচুনিটি, কারো ইনজুরি, কারো সর্বনাশ, কারো পৌষমাস। ঠিক সেই রকমই ও ইনজুরির কারণে সাকিব খেলতে পারেনি, কিন্তু এখানে নাহিদ রানার সেই জায়গায় নিজেকে প্রেজেন্ট করার একটা জায়গা পেয়েছেন, সিরিজ সেরা হয়েছেন যৌথভাবে। সো এটাও কিন্তু একটা ভালো দিক এবং এই যে পরবর্তীতে কম্পিটিশনটা হবে 6 জনের মধ্যে মারামারি কে জায়গা নেবে, তো খেলতে হলে আপনাকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। সেক্ষেত্রে তার যে ভেরিয়েশনগুলো আমি মনে করি যে শুধুমাত্র পেস না, পেস দিয়ে একজন বোলার অনেক ব্যাটারের সামনে টিকবে না, ভারতীয় ব্যাটারদের সঙ্গে কিংবা অস্ট্রেলিয়া ব্যাটারদের সামনে পেস কোনো ব্যাপার না, তারা কিন্তু খেলে দেবেন। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে তাকে ছোট ছোট ভেরিয়েশনে শিখতে হবে, গতির সঙ্গে যেন কখনো স্লোয়ার, কখনো আপনার যেন ইনসুইং, কখনো আউটসুইং, এই যে এগুলি দিতে পারবেন যখন, তখন তিনি সাকসেস হবে। কখনো ব্লক ডেলিভারিও দিতে হবে। বাংলাদেশের যদি আপনি মিডল অর্ডার বলেন, লোয়ার মিডল অর্ডারটা বলেন, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকেরই কথা আছে। 5-6 নম্বরের ব্যাটসম্যান দীর্ঘদিন যেটা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ
এই জায়গাগুলোতে খেলতেন, ওই জায়গায় একটু ঘাটতি দেখা যাচ্ছে কিনা? আমরা খুব সেটেল হতে দেখছি না কাউকে। কারেক্ট, আপনি একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন। আপনি তাওহিদ হৃদয়ের কাছ থেকে কিন্তু সেই সার্ভিসটা আমরা পাচ্ছি না, যেরকম টি-20-তে তার কাছ থেকে যে সার্ভিসটা আমরা পেয়েছি প্রথম দিকে গত 2 বছরে, কিন্তু সেই জায়গা থেকে ওই জায়গাতে তিনি একটু হোঁচট খেয়েছেন। আবার জাকের আলী অনিক, তিনি ফেইলিওর হওয়াতে এই জায়গাটা একটা শূন্যতা তৈরি হয়েছে। তিনি কিন্তু যখন ছন্দে ছিলেন তখন এই জায়গাটা কাভার আপ করে ফেলেছিল বাংলাদেশ অনেকটাই। এর পরবর্তী এখন লিটনকে আনাতে একটা পজিটিভ দিক দেখছি আমি। লিটন কিন্তু পরপর 2টো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, এই 2 ম্যাচে 41 রান করে আউট হয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং শুধু আমি না, অন্যরাও তার যে সক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে যেটা বোঝা যায়, তিনি যদি স্পিন খেলেন এবং ওই সময় যদি খুব ধৈর্য ধরে ইনিংসটা ক্যারি করেন, তাহলে তিনি ওই জায়গায় দাঁড়িয়েও সেঞ্চুরি করার মতো যোগ্যতা রাখেন এবং বাংলাদেশকে সবচেয়ে বেটার সার্ভিসটা ওই জায়গায় দিতে পারেন। খুবই অল্প সময় 30 সেকেন্ডে একটু বলবেন, মেহেদী হাসান মিরাজ, তার কাঁধে খুব গুরু দায়িত্ব, তার জন্য এই সিরিজটা একটা লার্নিং হয়ে থাকলো কিনা? মেহেদী হাসান মিরাজ বোলিংটা করেছেন কনফিডেন্সলি, তিনি ফিল্ডিংটা করেছেন সেটা ভালো ছিল, কিন্তু তার যে ক্যাপ্টেন্সির মধ্যে কোনো কারিশমাটিক কোনো কিছু নেই। তিনি যেটা করতে পারেন সেখানে তার যদি তার ওই জায়গায় আউট অফ দ্য বক্স কিছু না করতে পারেন, তাহলে তাকে কিন্তু সেই ক্যাপ্টেন্সি হারাতে হবে। খুব বেশি সময় না, কিন্তু রেজাল্টের কারণে হয়তো টিকে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তাকে ভিতরে যদি ওই জিনিসগুলো গ্রো না করতে পারেন, এক্সট্রা অর্ডিনারি কিছু না আনতে পারেন, কীভাবে চেঞ্জ মাশরাফিরা যেটা করতেন, লিটন যেটা করতে পারেন, কিংবা সাকিব আল হাসান যেরকম এগ্রেসিভ হতে পারতেন, এরকম অ্যাটিটিউডও আপনার ভিতরে আসতে হবে। রাইট, আমরা এক্সপেক্ট করি খুব দ্রুত এই যে ছোটোখাটো জায়গাগুলি আছে এগুলো আসলে আইডেন্টিফাই করবে বাংলাদেশ দল এবং সেই জায়গাগুলো ভুল শুধরে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবারে ফুটবলের খবর। গুঞ্জন সত্যি করে বাংলাদেশের মাটিতে এখন 2 মার্কিন ফুটবলার রোনান আর ডেকলান লাল সবুজের হয়ে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। সুলিভান ব্রাদার্স। আমেরিকার হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সম্মানের বলে মত তাদের। একই সঙ্গে পারফরমেন্স দিয়ে সমৃদ্ধ করতে চান এই দেশের ফুটবলকে। গুঞ্জনটা লম্বা সময় ধরে 2 আমেরিকান চমজ রোনান আর ডেকলান সুলিভান চড়াবেন বাংলাদেশের জার্সি। অবশেষে লাল সবুজে এই 2 প্রবাসী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে। বড় ভাই কাভান সুলিভান বয়সভিত্তিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুযোগ রোনান আর ডেকলানের সামনেও ছিল মার্কিন জার্সি গায়ে জড়ানোর, কিন্তু নানুর দেশের মায়ে পড়েই বাংলাদেশে আসা এই টুইনের। I just want to say right now how honored I am to be wearing the red and green finally. I know it's been a long time coming. I know the fans have been waiting for this. So it's really just an honor to represent the country, and I'm going to go out on that field. I'm going to fight. 2 ভাইয়ের মধ্যে রোনান সিদ্ধহস্ত ডিফেন্স সামলাতে আর রোনান মাস্টার ক্লাস ফরওয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেওয়াটাকেই সম্মানের বলে মনে করছেন তারা। No, it wasn't. The fans made it an easy decision. I'm super excited to represent the country, and we got to win. Now it's time to win. Save Bangladesh and Sameed, Fahad, and everyone's been so helpful the entire process, and now we just got to reward that with winning this thing. এদিকে দলে তাদের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি বাড়াবে বাংলাদেশের। এটা শুধু বয়স ভিত্তিকে নয়, বরং এক সময় জাতীয় দলও তার ইতিবাচক ফল পাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। কালকের থেকে ওদের প্র্যাকটিস শুরু, আমি আশা করি যে they will make an improvement to this side. And not just that, I think they come from a place where they have a lot of new experiences. এটা আমাদের প্লেয়ারদের সাথে শেয়ার করবে, আমাদের প্লেয়াররাও এটা থেকে গ্রো করবে। রোনান আর ডেকলানের বাবা আমেরিকান, মা জার্মানির, তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পড়া সুলিভান ব্রাদার্সের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে 26 মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে হামজারা। ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন বেশিরভাগ ফুটবলার। সোমবার থেকে শুরু হবে অনুশীলন। তবে ভালো পারফর্ম করেও এবারও কোচ হাভিয়ার ক্যাব্রেরার দলে জায়গা করে নিতে পারেনি গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আগামী 21 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। 22 মার্চ দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। যে লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছিল কোটি কোটি ফুটবল প্রেমী, সেই স্বপ্নের ফিনালিজিমা এখন শুধুই একরাশ দীর্ঘশ্বাস। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি আর লামিন ইয়ামালের সেই ঐতিহাসিক দ্বৈরথটি আর হচ্ছে না। মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি আর ইউএফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বে শেষ পর্যন্ত বাতিলের খাতায় চলে গেল 2026-এর ফিনালিজিমা।
গ্যালারির সেই গর্জন, পতাকার সমুদ্র আর ফুটবল জাদুকরদের লড়াই সবই হওয়ার কথা ছিল মরুর বুকে, কিন্তু যেখানে শান্তির গান গাওয়ার কথা ছিল ফুটবলের, সেখানে বারুদের গন্ধে ভারী আজ আকাশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ফিনালিসিমা, কিন্তু মানবতার পরাজয়ে আজ থমকে গেছে মাঠের লড়াই। ইউরোজয়ী স্পেন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে থাকা সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, আর আরেক দিকে আগামীর নক্ষত্র লামিন ইয়ামাল। এই ম্যাচটি ছিল এক প্রজন্মের কাছ থেকে অন্য প্রজন্মের ব্যাটন বুঝিয়ে দেওয়ার সন্ধিক্ষণ, কিন্তু ক্যালেন্ডারের পাতা আর ইগোর লড়াইয়ে পিষ্ট হলো ভক্তদের আবেগ। উয়েফার বিবৃতিতে উঠে এসেছে একের পর এক ব্যর্থ চেষ্টার গল্প। কাতার সম্ভব না হওয়ায় তারা প্রস্তাব দিয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর, কিন্তু আর্জেন্টিনা তা নাকচ করে দেয়। এরপর প্রস্তাব যায় 2 লেগের ম্যাচে, একটি মাদ্রিদে, অন্যটি বুয়েন্স আইরেসে, কিন্তু সেখানেও ঐক্যমত্য হয়নি। এমনকি 27 বা 30 মার্চ নিউট্রাল ভেন্যুতে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেয় আলবেসিলেস্তে ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনা চেয়েছিল ম্যাচটি 2026 বিশ্বকাপের পর আয়োজন করতে, কিন্তু স্পেনের ঠাসা সূচিতে ছিল না কোনো ফাঁকা জায়গা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কেবল 31 মার্চ খেলতে রাজি হলেও সেই তারিখটা মানতে পারেনি উয়েফা। দুই পক্ষের এই অনড় অবস্থানে অপমৃত্যু ঘটল এক ক্লাসিক লড়াইয়ের। সমালোচকরা বলছেন এটি কেবল একটি ম্যাচ বাতিল হওয়া নয়, এটি ফুটবলের এক মহাকাব্যের অসমাপ্ত সমাপ্তি। মেসির ক্যারিয়ারের শেষ লগ্নে এসে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ না হওয়া ফুটবল বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। সাধারণ ভক্তদের এখন একটাই আক্ষেপ, হয়তো আর কখনোই মুখোমুখি দেখা হবে না এলএম10 এবং লামিনে ইয়ামালের। মাঠের রাজনীতি আর ভূ রাজনীতির মার পেঁচে দিন শেষে হারল ফুটবল, হারল সাধারণ ফুটবল প্রেমীরা। লুসাইলের যে ঘাসে মেসি বিশ্বজয়ের গল্প লিখেছিলেন, সেখানে এক নতুন রূপকথা শুরু হওয়ার আগেই তা ধুলোয় মিলিয়ে গেল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। লা লিগার শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়ার হ্যাট্রিকে সেভিয়াকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে 3-1 গোলে হারিয়েছে রেড ডেভিলস। লা লিগার রেসে সাবধানী বার্সেলোনা। পয়েন্ট টেবিলে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। হোঁচট খেলেই বদলে যেতে পারে দৃশ্যপট। প্রতিটা ম্যাচই তাই মহা গুরুত্বপূর্ণ। বার্সাও ছন্দ হারাচ্ছে না। সেভিয়া একেবারে সহজ প্রতিপক্ষ নয়, তবে ক্যাম্প নুতে কাতালুনিয়ানরা খেলেছে জায়ান্টের মতোই। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বল দখল, গোলে শট, সবকিছুতেই ছিল এগিয়ে। ডি বক্স সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে সফরকারীদের, আর সেটা করতে গিয়ে ভুল করে বসেন ডিফেন্ডাররা। প্রথমার্ধেই 2টি পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা, আর সুযোগগুলো শতভাগ কাজে লাগিয়েছে তারা। 9 ও 21 মিনিটে স্পট কিক থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এরপর স্প্যানিয়ার্ড দানি ওলমোর নিখুঁত ফিনিশিংয়ে 38 মিনিটে লিড আরও বাড়ায় কাতালানরা। তবে বসে থাকেনি সেভিয়াও। প্রথমার্ধে 1 গোল শোধ করে ভুলেন লোপেতেগুই শিষ্যরা। যদিও দ্বিতীয়ার্ধে সেভিয়ার ম্যাচে ফেরার সমস্ত চেষ্টা বৃথা করে দেয় বার্সা। 51 মিনিটে হ্যাট্রিক পূরণের আনন্দে মাতেন রাফিনিয়া, আর 60 মিনিটে ব্যবধান বাড়ান ওয়াও ক্যান্সেলো। শেষ দিকে সেভিয়া আরও একটা গোল শোধ করলেও 5-2 ব্যবধানে জিতে স্বস্তিতে কাতালানরা। 28 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 66। এদিকে ইপিএলে ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাইকেল ক্যারিক কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সুদিন ফিরেছে রেড ডেভিল শিবিরে। টেবিলের শীর্ষ 4 থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতের ভালো সম্ভাবনা জাগিয়েছে তারা। টেবিলের 4 থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটা 3 থাকা ইউনাইটেডের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ, আর সে পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে তারা। যদিও প্রথম গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর 53 মিনিটে ডেডলক ভাঙেন ক্যাসেমিরো। 64 মিনিটে কামব্যাক করে অ্যাস্টন ভিলা, জমে ওঠে ম্যাচ। তবে 71 মিনিটে ম্যাথিউ কুনিয়ার গোলে আবারও লিড নেয় ইউনাইটেড, আর 81 মিনিটে ভিলার জালে তৃতীয়বার বল পাঠান বেনজামিন সেসকো। এদিন 2 অ্যাসিস্টে মৌসুমের 16তম অ্যাসিস্ট করেন ব্রুনো ফার্নান্দেস। 3-1 গোলের জয়ে টেবিলের 3 নম্বর জায়গাটা পোক্ত করে রেড ডেভিলস। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের হয়ে খেলতে ঢাকা এলেন 2 আমেরিকান সহোদর রোনান ও ডেকলান সুলিভান। বললেন লাল সবুজের জার্সি গায়ে চাপানো সম্মানের। I'm super excited to represent the country, save Bangladesh, and Sameed, Fahad, and everyone's been so helpful the entire process, and now we just gotta reward that with winning this thing.
এবং ফুটবল প্রেমীদের জন্য এক রাশ হতাশা। মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির বলি হল আর্জেন্টিনা স্পেন ফিনালিজিমা, উয়েফা কনমেবলের যৌথ সিদ্ধান্ত। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।